সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অবশেষে সেনা প্রধান ওয়াকারুজ্জামান নিজেই স্বীকার করলেন 5ই আগস্টের খলনায়ক তিনি সকালে এক কথা, আবার বিকালে আরেক কথা। এই যে আপনারা পত্রিকায় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তিনি বলছেন সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার। এটা সে সকালে এক কথা, আবার দুপুর আরেক কথা। কি বলছে সেনাবাহিনীকে? এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদ পেলে আমি রাজনীতিতে নাক গলাবো না, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডল থেকে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি সেনাপ্রধান একটি জাতীয় দৈনিক দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান, আমরা অন্তর্বর্তী সরকারকে তো সহায়তা করছি, তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবে সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাকে ধন্যবাদ, আপনার কাজটা সম্পন্ন হয়েছে, এখন পুলিশ আইন শৃঙ্খলা, অর্থাৎ সেনাপ্রধান এখানে কথাটা বলার পরে আরও একটা হয়তো প্রতিক্রিয়া, তিনি একটা ঠেলা পেয়েছেন, গুতা পেয়েছেন কাদের কাছ থেকে? তার আন্ডারে যে জুনিয়র, যে হিজবুত তাহরির এবং জামাতের যে সদস্য আছে তাদের কাছ থেকে একটা চরম গুতা খাওয়ার পর তার সুর পরিবর্তন হয়ে যায়। সে নিজে স্বীকার করে। তার আগে কিন্তু জামাতের আমির একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছিল, দেশে নাকি দেশপ্রেমিক শুধু জামাত ইসলামী এবং সেনাবাহিনী নাকি শুধু দেশপ্রেমিক। আমরা একটু শুনি। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলামী। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলামী। অর্থাৎ জামাত ইসলামের সাথে সেনাবাহিনীর যে অন্তরঙ্গ দহরম মহরম, এইটা কিন্তু এই যে এখন আস্তে আস্তে দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল। জামাতের আমির নিজেই বলে দিল, এতদিন তিনি সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলে নাই, যখন তাদের নিয়ন্ত্রণে চলছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামানের বাবা পিস কমিটির সভাপতি, দাদা এবং বাবা সদস্য, যেহেতু রাজাকার পরিবারের সন্তান, সেহেতু ওয়াকার সে স্বাধীনতা বিরোধী জামাতের সদস্য, এটাই স্বাভাবিক। কিন্তু এতদিন সে স্বীকার করেনি। কিন্তু অবশেষে সে সকালে এক কথা বলার পর বিকেলে সুর পরিবর্তন করছে। কেন? কারণ জামাতের ঠেলা এবং জুনিয়র যে সমস্ত অফিসার আছে, তার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে, তার সাথে যে কয়েকজন জেনারেল আছে এবং জুনিয়র অফিসাররা আছে, তারা যখন যে রাজনীতির নাক গলাবো না এই কথা বলার পর ঠেলা দিল, তখন কিন্তু সুসুর করে সে কিন্তু জামাতের পক্ষে, অর্থাৎ 5ই আগস্টের কথা দায় স্বীকার করে নিল। কিভাবে দেখেন, এই যে হেডিংয়ে দেখতে পাচ্ছেন, ছাত্র জনতার অভ্যুত্থান বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। সেনাপ্রধান এটা কিন্তু তিনি আগে কখনো বলেনি, এই প্রথম বলল ছাত্র জনতার অভ্যুত্থান বাঙালি জাতির এক ইতিহাস। তিনি কি বলছেন এখানে দেখেন, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাইয়ের একটা বড় গণ অভ্যুত্থান, এটা শহীদ, এটা আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। অর্থাৎ সেনাবাহিনী তো সম্পূর্ণরূপে বিদ্রোহ করার ফলে, coup করার ফলে এই গ্রুপটা শেখ হাসিনা সেদিন চলে যেতে বাধ্য হয়েছিল, অন্যথায় সম্ভব না। অর্থাৎ একটা রেজিমকে পরিবর্তন দুইভাবে করা যায়, যতই আন্দোলন হোক, যতই লোকজন আসুক, সেটা কোনোদিনও সম্ভব না সেনাবাহিনীর সমর্থন না পেলে। আরেকটা হচ্ছে সিভিল প্রশাসনের ব্রেকডাউন হলে সেক্ষেত্রেও রেজিমের পরিবর্তন হয়। কিন্তু 5ই আগস্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেনাবাহিনী সম্পূর্ণরূপে বিদ্রোহ করে জঙ্গিদের সাথে হাত মিলিয়েছে। অর্থাৎ এখন স্পষ্ট করে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন, সমন্বয়ক নামধারী এরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জামাত শিবিরের ছাতার তলে চলে গেছে। এবং গতকাল আপনারা দেখেছেন সবগুলা কিন্তু জামাতের লোকজন, অর্থাৎ এই যে হাসনা সার্জি যারা আছে এরা কিন্তু শিবিরের কর্মী। সুতরাং এই যে বিপ্লব আখ্যায়িত করছে জঙ্গি হামলাকে, 5ই আগস্টের জঙ্গি হামলাকে, এটা শিবিরেরই একটা হামলা। এবং এই হামলার পিছনে ইন্ধন জুগিয়েছে, প্রত্যক্ষভাবে সহযোগিতা এবং বিদ্রোহ করেছে এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী। পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকারুজ্জামান এখানে তিনি কি বলছেন, আমরা একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। অর্থাৎ তিনি সেটাকে নতুন স্বপ্ন, নতুন পরিবর্তন বলছে। কখন বলে? যখন মানুষ তার এইমে, তার গোলে সে পৌঁছে যায়। অর্থাৎ সে 5ই আগস্ট যে বিপ্লবটা করেছে, যে কুটা করেছে, সে স্বপ্ন পূরণ হয়েছে তার। 24 সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু এই সম্ভাবনাটা তৈরি করেছে এই জঙ্গিদের দিয়ে, জামাতের। 2024 সালে জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান, ছাত্র জনতা রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণ অভ্যুত্থানে শাহাদত পারেনি আহতদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। চিন্তা করে দেখেন, জাতি চিরকৃতজ্ঞ থাকবে, আমি এবং সবাই চিরকৃতজ্ঞ থাকবো। অর্থাৎ
তার যে স্বীকারোক্তি এখন স্পষ্টত এখানে প্রমাণিত হচ্ছে, ওয়াকারুজ্জামান নেতৃত্বেই এই সামরিক কূপ করেছিল সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে এই জঙ্গিদের সাথে নিয়ে। 2025 সালের প্রত্যাশা নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, 2025 সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই, সেই জন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমত্য হতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি, তাহলে গণতন্ত্র স্থায়ী হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন, এখন শান্তিগুলো খুবই জরুরি। এই দুই বিষয়ে উন্নয়ন না হলে সুশাসন আসবে না। জনাব ওয়াকারুজ্জামান দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর আপনি হয়তো গদিতে বসে উপলব্ধি করতে পারছেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছেন। দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, অসংখ্য গার্মেন্টসকে আপনারা নিপীড়ন নির্যাতন চালিয়ে বন্ধ করে দিয়েছেন, ফলে দেশের মেরুদণ্ড অর্থনৈতিক আস্তে আস্তে ভেঙে ফেলতেছেন। অর্থাৎ একটা দেশটাকে আজকে পাকিস্তানের এজেন্ডা নিয়ে আপনারা যেভাবে মাঠে নেমেছেন, তাতে করে জঙ্গি রাষ্ট্র হতে আর বাকি নেই, হয়ে গেছে অলরেডি। এখন শুধু অর্থনৈতিক মেরুদণ্ডটা পুরোপুরি ভেঙে দিয়ে পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন, এবং পাকিস্তানি সৈন্যদেরকে আমন্ত্রণ জানিয়ে ক্যান্টনমেন্টে তাদের ট্রেনিংও শুরু করেছেন। এবং ঢাকার রাস্তায় পাকিস্তানি আর্মি যার পদচারণা, বোটের শব্দ, সেটা আমরা কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি। সরাসরি ঢাকার রাস্তায় পাকিস্তানি সেনাবাহিনী, এগুলোর নেতৃত্ব কে দিচ্ছে? এগুলোর নেতৃত্ব দিচ্ছে জামাত শিবির এবং এই ওয়াকার। যাতে করে 71-এর যে পরাজয়ের গ্লানি, সেটা কিন্তু জামাত আর ওয়াকার ভুলতে পারেনি। সুতরাং প্রতিশোধ নেওয়ার জন্য এই পাকিস্তানে আইএসের ইন্ধনে সমস্ত যাবতীয় কার্যক্রম করছে, এবং পাকিস্তান থেকে এরা জঙ্গি আমদানি করে বিস্ফোরক অস্ত্র দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকিয়ে দিচ্ছে, যাতে পাকিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তান কিছু করতে পারছে না, সেখানে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে মেরে দিচ্ছে। কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু পাকিস্তানি বাংলাদেশি এই জঙ্গিদেরকে ঢুকিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করার জন্য এই ওয়াকার এবং এই জামাত ইসলাম, ইউনুস গং একটা পায়তারা চালাচ্ছে। তো এখানে কথা হলো, ওয়াকার অবশেষে যে স্বীকারোক্তি দিল, এতদিন অস্বীকার করে আসছে, কিন্তু এখন নিজেই স্বীকারোক্তি দিল যে মাস্টার মাইন্ড অর্থাৎ কু করেছিল, সে এখন নিজেই স্বীকার করছে। অর্থাৎ এটাকে জঙ্গি হামলাকে অভ্যুত্থান আখ্যায়িত করে তিনি সেটাকে অ্যাকনোলেজ করলো, হ্যাঁ আমি এটার সাথে ছিলাম। অর্থাৎ আমি অবশেষে স্বীকারোক্তি দিচ্ছি, এইটার পেছনে আমি। এখন যে বর্তমান ইউনূস সরকার আছে এবং জামাতের যে আস্ফালন, সমস্ত জায়গায় জামাতের যে লোকজন বসিয়ে দিয়েছে, এইটার পিছনে কিন্তু এই ওয়াকারেরই সমস্ত শক্তি। এবং গতকাল যে শহীদ মিনারে কোনো লোকজন, জামাতের গুটি কয়েক লোক আর 2-3 হাজার লোক জড়ো করেছে, সমন্বয়কদের পেছনে কেউ নেই, এটাও কিন্তু সেনাবাহিনীর সমর্থন থাকার কারণে সম্মেলনটা করতে পেরেছে। কিন্তু ওরা যখন দেখতে পেরেছে, ওয়াকার যখন দেখতে পেরেছে জনগণ তাদের সাথে নাই, সেই কারণে সংবিধানকে আর বিলুপ্ত করতে পারে নাই, কবর দিতে পারে নাই, নিজেরাই কবরস্থ হয়ে গেছে, জনগণ এদের সাথে নাই। সুতরাং এই সেনাপ্রধান যতদিন দেশের সেনাপ্রধান হিসেবে থাকবে, এই আইএসের চক্রান্তে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই ওয়াকারুজ্জামান পাকিস্তানি প্রেতাত্মা, এর বোঝা বাকি নাই। এর নিয়ন্ত্রণে ওয়াকারে এখন তার এই বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে জুনিয়র গ্রুপ থেকে শুরু করে যেই সমস্ত জেনারেলরা পাকিস্তানি পন্থী আছে, তারাই কিন্তু সেনাবাহিনীর কার্য নিয়ন্ত্রণ করছে, এবং এদের হাতে যতক্ষণ পর্যন্ত এই সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকবে, কার্যত দেশটাকে পাকিস্তানের অঙ্গরাজ্য এবং জঙ্গিবাদী রাষ্ট্র এবং ভিখারিতে পরিণত করবে এই ওয়াকার। একটা এই যে জঙ্গি হামলা 5 আগস্টের হামলায় এই ওয়াকারুজ্জামান যদি সেই দিন কু না করতো, তাহলে কখনোই এই জঙ্গিরা সফল হতে পারতো না। এটা পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি। যখনই সেনাবাহিনী হস্তক্ষেপ করে, কু করে, তখনই সম্ভব। আর একটা জিনিস খেয়াল করবেন, তৃতীয় বিশ্বের যত দেশ আছে, সেনাবাহিনীর লোভ সেই সব দেশেই মসনদে পড়েছে, এবং সেই সব দেশগুলো ধ্বংস হয়ে গেছে। যেমন সুদান, সোমালিয়া, পাকিস্তান, অসংখ্য উদাহরণ যেখানে সেনাবাহিনী কিছুদিন পর পর, এই যে বার্মা পাশের দেশ, কিছুদিন পর পর ক্ষমতা দখল করে। বাংলাদেশেও একটা ট্রেন্ড হয়ে গেছে, 10 বছর পর পর ক্ষমতার মসনদের দিকে তাদের নজর পড়ে, লোভ লালসা, অর্থাৎ তাদের যে পাওয়া খাওয়া, এরপরও তারা আরও চায়, আরও টাকা পয়সা চায়, এর ফলে তারা মসনদের দিকে লোভ দেয়। এবং মাঝে মধ্যে কিছু পাকিস্তানি আদর্শ, যেমন এই প্রথম পেলাম পাকিস্তানি আদর্শিক এই ওয়াকারুজ্জামান এই পাকিস্তানি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন বলতে পারেন, পাকিস্তানের সহায়তায়, বর্তমান যা চলছে পাকিস্তানের সহায়তায় সমস্ত রাষ্ট্রটাকে পাকিস্তানিকরণের একটা প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে গতকাল তারা ব্যর্থ হওয়ার কারণ হলো
জনগণের সমর্থন ছিল না, বিশেষ করে বিএনপি তাদের কোনো সমর্থন দেয়নি, সুতরাং তারা লোকজনও জোগাড় করতে পারেনি এবং তারা ব্যর্থ হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, এরকম গাছতলায় বসে বসে এরকম 2-4 হাজার লোক যদি তারা বলে আমরা সংবিধানকে মানি না, আমরা একটা নতুন সংবিধান নিব, তো এইটা কোনো অর্থ বহন করে না। হয়তো ওয়াকারুজ্জামান বোধোদয় হয়েছে, এইভাবে কখনো সংবিধান পরিবর্তন হয় নাই। আর সংবিধান পরিবর্তন করার জন্য দেশে মানুষ আছে 18 কোটি। 18 কোটি মানুষের ম্যান্ডেট কি ওয়াকার নিয়েছে? এই যে জনসমাবেশটা করলো, 18 কোটি মানুষের ম্যান্ডেট নিতে হলে সেখানে দিতে হয় নির্বাচন। অর্থাৎ এই ওয়াকার এই নির্বাচন না দিয়েই মানে ক্ষমতার জোরে, বন্দুকের জোরে সব কিছু করে ফেলতে চাচ্ছে, মানে দেশটাকে ধ্বংস করার যত ধরনের ষড়যন্ত্র করা যায় এই ওয়াকার করে যাচ্ছে। একটা সংবিধান পরিবর্তন করবে পার্লামেন্ট, সেখানে 18 কোটি মানুষের ম্যান্ডেট থাকবে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট থাকবে এবং সংসদ সেটা পরিবর্তন করবে। আর এই ওয়াকার জামাত শিবির গেছে গাছতলায় সংবিধান পরিবর্তন করতে। কি হাস্যকর! এই যে জঙ্গি হামলার সঙ্গী হয়ে সরকারের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করে এই ওয়াকারুজ্জামানের বিচারও একদিন হবে, এর সাথে যারা আছে তাদেরও একদিন বিচার হবে, এই জামাতেরও একদিন বিচার হবে। তারাই নাকি দুজন দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নেই। যাই হোক, অবশেষে প্রিয় দর্শক দেখলেন ওয়াকারুজ্জামানের স্বীকারোক্তি অবশেষে বেরিয়ে আসলো। অর্থাৎ যে জাতের, যে গোত্রের, সে বেশি দিন লুকাইতে থাকতে পারে না। অর্থাৎ ওই যে কাকের পুচ্ছ যতই লুকানোর চেষ্টা করুক সেটা বের হবে। আজকে সেই ওয়াকারের এই কাকের পুচ্ছ বের হয়ে গেছে, সে প্রকৃতিতে জামাতি লোক এবং 5ই আগস্টের ষড়যন্ত্রের যে খলনায়ক, এটাই কিন্তু প্রমাণিত হলো এই তার বক্তব্যের মধ্য দিয়ে। ধন্যবাদ প্রিয় দর্শক, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।